প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে এটা আমার প্রথম অনলাইন ক্লাস। আশা করি তোমরা ভালো আছো। আর আমরা আশা করছি যে শীঘ্রই তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে। আর আমি ইয়াসমিন আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। এখন আমরা বইয়ের বিষয়ে কিছু বলি। আমাদের বইয়ের নাম অলরেডি তোমরা জেনে গেছো, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এটা প্রথম পত্র। আর তোমরা বই কিনে ফেলতে পারো, যেমন যমুনা পাবলিকেশনের খালিকুজ্জামান স্যারের বইটা কিনতে পারো। আর না হলে অক্ষর প্রকাশনীর শরীফুল আলম ও হজরত আলী এই বইটাও কিনতে পারো। আরও অনেকগুলি বই বাজারে আছে, তোমরা দেখেই চিন্তা ভাবনা করে কিনতে পারো। আচ্ছা, এখন আমাদের সিলেবাসে টোটাল আছে, এই প্রথম পত্রে টোটাল 12টি অধ্যায় আছে। 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। আর এখানে আমরা এই যে বর্তমানে যে অর্থনীতির চালিকা শক্তি, এটা কিন্তু আসলে ব্যবসায়ের মাধ্যমে কিন্তু টিকে আছে পুরো বিশ্বব্যাপী। আচ্ছা, এখন ব্যবসায়ের ধারণাটা কি? প্রথমে আমরা যদি আসলে মানুষের যে অভাববোধ থেকেই কিন্তু অভাববোধ থেকে তা পূরণের চেষ্টা করা হয়, তা পূরণের চেষ্টা থেকে কিন্তু আসলে ব্যবসায়ের উৎপত্তি। প্রথম দিকে আদি যুগে পণ্যের বিনিময়ে পণ্য, তখন যে অর্থ ব্যবস্থার প্রচলন ছিল না, এই জন্য পণ্যের বিনিময়ে পণ্য প্রদান করা হতো। সেই ব্যবস্থাকে বলা হয়েছে যে বিনিময় প্রথা ছিল, যে পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া হতো। কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে এক পর্যায়ে ব্যবসায় অর্থের বিনিময়ে পণ্য প্রদান করা হচ্ছে। এখন আমরা যদি বলি, ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ যত অর্থনৈতিক কাজ আছে, সবগুলি কাজকে ব্যবসা বলা হয়। এখন আমরা বলেছি উৎপাদন কাজটি করে থাকে শিল্পে, আর বন্টন সংক্রান্ত কাজ করে থাকে বাণিজ্যে। এখন যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একজন তার নিজস্ব জমিতে গমের চাষ করলো। এখন গম থেকে তিনি নিজের কারখানাতে আটা ময়দা তৈরি করলো। এটা কিন্তু উৎপাদনের কাজ, শিল্প। হ্যাঁ, রূপগত উপযোগ সৃষ্টি করে। এরপরে নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি উনি খুচরা ব্যবসায়ের মধ্যে ভোক্তাদের কাছে সরবরাহ করে মুনাফা অর্জন করলো, তাহলেই ব্যবসা। কিন্তু আমরা যদি একবারই যদি এই ব্যবসাটাকে একবারই করে থাকি, তাহলে কিন্তু ব্যবসা না। এটা পৌনঃপুনিকভাবে হতে হবে, বারবার একই কাজ করলে সেটা কিন্তু ব্যবসা হবে। ব্যবসা শব্দটি আমরা জানি যে এটা বিজনেস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা। হ্যাঁ, এখন দেখো আমরা কতগুলি, যেমন এটা ব্যবসা নির্দিষ্ট অভাব পূরণের লক্ষ্যে ব্যবসা করা হয়। এতে মুনাফা অর্জনের লক্ষ্য একটা বৈশিষ্ট্য থাকে। ঝুঁকি ও অনিশ্চয়তা আছে। ব্যবসা করতে হলে লস হবে, এটা জেনেও কিন্তু ব্যবসা করে থাকে। ঝুঁকি ও অনিশ্চয়তা, আমরা জানি যে ঝুঁকি যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। একে অবশ্যই আইনের দ্বারা অর্থনৈতিকভাবে বৈধ হতে হবে। আবার সেবার মনোভাব থাকতে হবে, মানুষের সেবা দিবে, সেবার বিনিময়ে মুনাফা অর্জন করবে। এটাকে আমরা বলে থাকি যে স্বাধীন পেশা। এখন দেখো, আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রথমে প্রয়োজনীয় জিনিসের অভাব বোধ করে। দেখো, প্রথমে প্রয়োজনীয় জিনিসের অভাব বোধ করে, তারপরে তা পূরণের চেষ্টায় তাড়িত করে, পণ্য সামগ্রী উৎপাদন করে তার থেকে, তারপরে যা থেকে প্রয়োজন হয় এই পণ্য সামগ্রী উৎপাদন করলে কিন্তু বিনিময় বন্টনের সহায়ক কাজ করা হয়। তারপর ভোক্তাদের কাছে যায়, ভোক্তারা যাওয়ার পর সে অভাবের পরিতৃপ্তি পায়, সেই সাথে অর্জিত হয় কি অভাবের পরিতৃপ্তি হলে ব্যক্তি, সমাজ ও ব্যবসায়ের উন্নয়ন হয়। হ্যাঁ, তারপরে সেখান থেকে আবার নতুন অভাব সৃষ্টি, নতুন করে সৃষ্টি হয় অভাব। হ্যাঁ, এখন আমরা একটা ইকুয়েশন জানি যে ব্যবসাটা কি। ব্যবসাটা বিজনেস ইকুয়াল সামেশন আই মিন ইন্ডাস্ট্রি, সামেশন ট্রেড, এখানে টি, আর এটি অক্সিলারিজ টু ট্রেড বা ট্রেড, মানে বিনিময় সহায়ক কার্যগুলি যেগুলি আছে। হ্যাঁ, পরিবহন, গুদামজাতকরণ, প্যাকেজিং যে কাজগুলি আছে, তা আমরা এগুলোকে একটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করলাম। হ্যাঁ,
এখন দেখো ব্যবসায়ের ক্রমবিকাশটা কীরকম হলো, কিভাবে হলো। প্রথমে হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে মানুষ মাছ আহরণ করতো, পশু পালন করতো, হস্তশিল্পজাত পণ্য, তখন হচ্ছে যন্ত্রপাতির আবিষ্কার হয়নি। হ্যাঁ, সমাজে উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব হয়। আবার প্রত্যক্ষ বিনিময় প্রথার প্রচলন হয়, বিনিময় প্রথা, যেহেতু তখন মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়নি, অর্থ ব্যবস্থা মুদ্রা বিনিময়ের মাধ্যমে প্রচলন ছিল। হ্যাঁ, প্রথম দিকে এটা হচ্ছে একদম এই যুগটাকে আমরা বলে থাকি খ্রিস্ট হজরত ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্টের জন্মপূর্ব সময়কে আমরা আসলে প্রাচীন যুগ বলে থাকি। তখন হচ্ছে মানুষ হচ্ছে বনে বাধারে ঘুরে ফলমূল সংগ্রহ করতো, পশু শিকার করতো, মাছ শিকার করতো। হ্যাঁ, তখন থেকে আসলে ব্যবসায়ের উৎপাদন বিশেষজ্ঞতা অর্জন, উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব হয়েছে। তখন থেকে কিন্তু হচ্ছে ব্যবসায়ের আবির্ভাব হলো। তারপরে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত মধ্যযুগ ধরা হয়। তখন হচ্ছে বাজার ও শহরের উৎপত্তি হয়, আবার অর্থ মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়, আবার বিভিন্ন উপনিবেশ চালু হয়ে থাকে। তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসার উৎপত্তি হয় কিন্তু হচ্ছে মধ্যযুগে। আর একচেটিয়া উৎপাদক নিয়ন্ত্রিত একচেটিয়া বাজার আমরা জানি যে সেটা হচ্ছে সেখানে হচ্ছে বিক্রেতা হচ্ছে একজন, আর হচ্ছে বিক্রেতার সংখ্যা কম থাকে, আর হচ্ছে ক্রেতার সংখ্যা অধিক থাকে। তখন বিক্রেতার যেই ডিসিশন হয়, পণ্য মূল্য বাড়লেও হচ্ছে ক্রেতা হচ্ছে ওই একজন বিক্রেতা থেকেই পণ্য ক্রয় করে থাকে। হ্যাঁ, তখন কিন্তু একচেটিয়া বাজারের হচ্ছে উদ্ভব হয়েছে, বা তখন নিয়ন্ত্রিত বাজার ছিল, একচেটিয়া বাজারটাই ছিল, প্রতিযোগিতামূলক বাজার ছিল না। এরপরে আধুনিক যুগ, শিল্প বিপ্লবের যুগ। এই যুগটা হচ্ছে আসলে 1750 থেকে 1850, এই যুগটাই হচ্ছে আধুনিক যুগ। তখন শিল্প বিপ্লব হয়, অনেক প্রযুক্তির উন্নয়ন হয়, যন্ত্রপাতি মাধ্যমে হচ্ছে বিভিন্ন হচ্ছে উৎপাদক থেকে ভোক্তা শ্রেণীর বাজারে রূপান্তর হয়, বীমা ব্যবসার প্রচলন হয়। তখন অনেক বেশি ব্যবসায় শুরু হয়েছে, এবং বীমা ব্যবসা মানুষের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য, ঝুঁকি অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে বীমা ব্যবস্থার প্রচলন হয়। মানুষ হচ্ছে নিশ্চিন্তে ব্যবসা করতে পারতো। তারপরে ব্যবসায় কোম্পানি সংগঠনের উৎপত্তি হয়। ব্যবসায়ের জোট ও যৌথ উদ্যোগ, রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রচলন হয় কিন্তু আধুনিক যুগে। এবং তখন কিন্তু হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে তত্ত্বাবধানে সারা বিশ্বব্যাপী পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো আধুনিক যুগে। এখনও আছে। ওকে, তাহলে আমরা তিনটা এখানে দেখছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। হ্যাঁ, ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায় কী কী বৈশিষ্ট্য আছে আমরা প্রথমেই জানি হচ্ছে ব্যবসা হতে হলে অবশ্যই সেটাকে মুনাফা অর্জন লক্ষ্য থাকতে হবে। যেমন হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্য প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফল বা মূল অভিপ্রায়কে লক্ষ্য বলা হয়ে থাকে। যেটা মূল অভিপ্রায় থাকে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অভিপ্রায় থাকে কিন্তু মুনাফা অর্জন। হ্যাঁ, এই মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যবসার সব কাজ ঝুঁকি নিয়ে পরিচালিত হয়, এবং মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে আইনগত বৈধতা। এখন ব্যবসায় দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে, অবৈধ কোনো কিছু ব্যবসায় করতে পারবে না। যেমন হচ্ছে চোরা কারবারি, মানব পাচার, মাদকদ্রব্য কেনা বেচা, এগুলো কিন্তু ব্যবসা হবে না, কারণ এগুলোর কোনো আইনগত বৈধতা নেই, এগুলো আমাদের দেশের আইনে অবৈধ ও বেআইনি। আরেকটা হচ্ছে আর্থিক মূল্য। যেটা আর্থিক মূল্য অবশ্যই যেটা নিয়ে আমরা ব্যবসা করতে, যেহেতু ব্যবসা একটি অর্থনৈতিক কাজ, এবং যে পণ্য আমরা হচ্ছে বিক্রয় করব সেটা অবশ্যই আর্থিক মূল্য, গিফট করলো সেটা কিন্তু অবশ্যই আর্থিক মূল্য নেই, তাহলে সেটা কিন্তু ব্যবসা হবে না। তাহলে আর্থিক যেটা আমরা ব্যবসা হতে হলে অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। আর হচ্ছে উপযোগ সৃষ্টি। আমরা জানি যে অনেক ধরনের 7 ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন কোনো কিছু অভাব পূরণের ক্ষমতাকে আমরা বলি উপযোগ, তাই না? ব্যবসায় পণ্য সেবাকর্মের উপযোগ সৃষ্টি করে।
যেমন উপযোগগুলি হচ্ছে রূপগত উপযোগ শিল্পের মাধ্যমে করে, শক্তগত উপযোগ ক্রয় বিক্রয়ের মাধ্যমে করে থাকে, স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে, সময়গত উপযোগ হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে, হ্যাঁ, তথ্যগত উপযোগ হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে। এই মাধ্যমগুলোর মাধ্যমে উপযোগ সৃষ্টি করা, আর সেগুলি কিন্তু ব্যবসায়ের বৈশিষ্ট্য। উদ্যোগ গ্রহণ, আরটি হচ্ছে উদ্যোগ গ্রহণ, সেটি হচ্ছে স্বাধীনভাবে নিজ কর্ম প্রচেষ্টায় কোনো কিছু করার সামর্থ্যকে উদ্যোগ গ্রহণ বলে। এখন ব্যবসা গঠন করতে হলে কোনো ব্যক্তিকে প্রাথমিকভাবে উদ্যোগ নিতে হয়, হ্যাঁ, যিনি উদ্যোগ নিয়ে থাকেন তাকে কিন্তু উদ্যোক্তা বলা হয়ে থাকে। আর এটি হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসায়ী সব পর্যায়ে কিন্তু ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে। আর্থিক ক্ষতির যে সম্ভাবনা থাকে সেটাকে ঝুঁকি বলে, আবার কোনো কিছু ভবিষ্যতে হবে অজানা অবস্থাকে মানে অর্থের অঙ্কে বিবেচনা করা হয় না বা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না, সেই রকম ঝুঁকিকে আমরা বলি অনিশ্চয়তা। আর যেটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় সেটাকে বলে ঝুঁকি। এখন ব্যবসা হতে হলে কিন্তু ব্যবসায় করলে সবসময় লাভ বা মুনাফা হবে এটা কোনো নিশ্চয়তা নেই। তাই ব্যবসায়কে আমরা বলে প্রচুর এখানে হচ্ছে ব্যবসায়কে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কিন্তু চলতে হয়। পণ্য দ্রব্য ও সেবা উৎপাদন। আচ্ছা, এখন মানুষের যে অভাব হয় সেটা পূরণের তাগিদ থেকে কিন্তু আসলে ব্যবসায়ের উৎপত্তি। হ্যাঁ, সে মানুষের অভাবগুলি কিভাবে পূরণ করবে? পণ্যদ্রব্য বা সেবা দিয়ে। আমরা এখন পণ্যদ্রব্য হচ্ছে দৃশ্যমান আর সেবাটা অদৃশ্যমান। সেবা প্রদান করেও কিন্তু হচ্ছে মুনাফা অর্জন করছে, যেমন হচ্ছে মোবাইল কোম্পানিগুলা, তারপরে হচ্ছে হাসপাতাল, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে সেবা প্রদান করেও কিন্তু মুনাফা অর্জন করছে, আবার পণ্য দ্রব্য বিক্রি করেও কিন্তু মুনাফা অর্জন করছে, যে দৃশ্যমান আর সেবাটা হচ্ছে অদৃশ্যমান। পণ্য দ্রব্য সেবা বন্টন। পণ্য দ্রব্য উৎপাদন করার পরে পণ্য দ্রব্য হচ্ছে কি করতে হবে? বন্টন করতে হবে। আর সেটা হচ্ছে বন্টনের কাজটা হচ্ছে আমরা কিভাবে করে থাকি? বাণিজ্যের মাধ্যমে করে থাকি। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। ব্যবসায়ী পণ্যদ্রব্য বারবার কেনা বেচার মাধ্যমে কিন্তু আসলে মুনাফা অর্জনের প্রচেষ্টাকে আমরা বলে থাকি লেনদেনের পৌনঃপুনিকতা বা ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। এখন একজন যদি নিয়মিতভাবে হচ্ছে পণ্য আসবাবপত্র বিক্রয় করে সেটাকে আমরা বলবো ব্যবসা। আর যদি কি হঠাৎ করে একটা বিক্রি করলো কিন্তু এরপরে আর বিক্রয় করলো না, তাহলে সেটা কিন্তু ব্যবসা হবে না। ব্যবসা হতে হলে একই কাজ সে বারবার করতে থাকবে, মানে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আরেকটি হচ্ছে নমনীয়তা। নমনীয়তা মানে বিষয়টা হচ্ছে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন করার সুযোগকে নমনীয়তা বলে। এখন যেহেতু মানুষের রুচি, পছন্দ, চাহিদা এগুলো প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, যেমন ফ্যাশনগুলো, মেয়েদের ফ্যাশন তো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তাহলে এই যে দ্রুত পরিবর্তন হচ্ছে সেটার সাথে খাপ খেয়ে ব্যবসা করতে হবে। আরেকটি হচ্ছে স্বাধীন পেশা। স্বাধীন পেশা বা এটাকে বৃত্তিও বলা হয়ে থাকে। স্বাধীন বলতে বোঝায় এখানে ব্যবসায়ী তার নিজস্ব চেতনা, নিজস্ব ধ্যান ধারণা হচ্ছে ওই ব্যবসায়ী হচ্ছে সে হচ্ছে দিয়ে ধ্যান ধারণা দিয়ে হচ্ছে ব্যবসাটাকে পরিচালনা করতে পারে। এখানে কোনো তার বাড়তি কোনো চাপ নেই, কারো কাছে জবাবদিহি করতে হয় না, সেজন্য এটাকে বলা হয়ে থাকে স্বাধীন পেশা। এই জন্য অনেকেই দেখো হচ্ছে চাকরি থেকে হচ্ছে ব্যবসাটাকে বেশি পছন্দ করে থাকে, চয়েস করে থাকে। অনেকে চাকরি ভালো লাগে না, কারণ সেখানে জবাবদিহিতা আছে, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে সে স্বাধীন আর নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব চিন্তাভাবনা সে এখানে অনুযায়ী সে ব্যবসা পরিচালনা করতে পারে। সেবামূলক মনোভাব। এখন হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে সেবার মনোভাব বলতে আসলে মানুষের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে, মানুষ কি চাচ্ছে, মানুষের চাহিদা কি, সেটা হচ্ছে খেয়াল রাখতে। ব্যবসায়ীকে মুনাফা অর্জনের সাথে সাথে দেশ, জাতির, সমাজে সবারই হচ্ছে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানবো ব্যবসায়ের আওতা। এখন আমরা ব্যবসায়ের আওতা দেখো, এখানে দেখো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা।
এখন শিল্প দেখো, আমরা জানি যে শিল্পের মাধ্যমে হচ্ছে এখন দেখো ব্যবসার আওতাটা কোথায় কোথায় এটা আসলে বিস্তৃত। একদম উৎপাদন থেকে শুরু করে হচ্ছে একদম প্রত্যক্ষ সেবা, যারা ডাক্তারি প্রকৌশল হিসাববৃত্তি নিয়ে কাজ করে সেখান পর্যন্তও কিন্তু ব্যবসাটা রয়েছে। সেখানেও আমরা সেইগুলোকেও আমরা ব্যবসার আওতার মধ্যে অন্তর্ভুক্ত করব। এখন দেখো শিল্প, শিল্প কী করে আমরা জানি যে হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন, রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত যে কাঁচামালটা আছে সেটাকে রূপ পরিবর্তন করে পণ্যে উৎপাদন করা হয়, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়, সেটাকে কিন্তু শিল্প বলা হয়ে থাকে। আর বাণিজ্য কী করে, শিল্পের যে উৎপাদিত পণ্য সেগুলি হচ্ছে ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানো হয়। হ্যাঁ, শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যে কাজগুলি করে থাকে সেই কাজগুলিকে একসাথে কি বলা হয়ে থাকে, বাণিজ্য। হ্যাঁ, বাণিজ্যের আবার অনেকগুলি প্রকারভেদ আছে। পণ্য বিনিময় ক্রয় বিক্রয় করে থাকে, দেশের মধ্যেও করে দেশের বাইরেও করে। আর হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী আছে, ব্যাংকিং, বিমা, পরিবহনকে। এখন আমরা আলাদা আলাদাভাবে জানি যে শিল্প আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্পটা কি, প্রথমে হচ্ছে প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পটা কি, প্রাথমিক শিল্পের মধ্যে আছে হচ্ছে কৃষিজ, প্রজনন, নিষ্কাশন। আমরা প্রথমেই জেনেছি যে যে প্রকৃতি প্রদত্ত কাঁচামালকে যখন হচ্ছে ভোক্তার প্রয়োজন অনুযায়ী পণ্যে রূপান্তর করা হয়, মানে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, রূপ পরিবর্তন করে, সেটাকে শিল্প বলা হয়ে থাকে। তো এর মধ্যে দুই ধরনের শিল্প আছে, একটা প্রাথমিক শিল্প আর একটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প বলা হয়ে থাকে। তো প্রাথমিক শিল্প যেগুলি সেগুলি হচ্ছে যেমন কৃষিজ, যেমন ধান, পাট, চা, রাবার, তুলা, হ্যাঁ, তো শস্য ও ফসল ফলানো হয় যেগুলি, সেগুলি সবই হচ্ছে কৃষি শিল্প। আরেকটা হচ্ছে প্রজনন শিল্প, যেমন হচ্ছে যে শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারের প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পুনরায় উৎপাদন করা হয়, যেমন হচ্ছে নার্সারি, পোলট্রি ফার্ম, আর হচ্ছে ডেইরি ফার্ম, হ্যাচারি। এগুলো হচ্ছে গাছ বংশবৃদ্ধিতে সহায়তা করে এই প্রজনন শিল্প। হ্যাঁ, প্রজনন শিল্প। আরেকটা হচ্ছে নিষ্কাশন শিল্প। এবার শিল্পে প্রাকৃতিক উৎস থেকে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ভূগর্ভস্থ খনিজ, কয়লা, খনিজ তেল, পানি, হ্যাঁ, এগুলো উত্তোলন করা হয়, সেটাকে আমরা বলবো নিষ্কাশন। যেমন খনি থেকে কয়লা উত্তোলন, নদী বা সাগর থেকে হচ্ছে মাছ আহরণ, এগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প। এখন দ্বিতীয় পর্যায়ে উৎপাদন শিল্প, সেটা হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। যেমন শিল্পের যন্ত্রপাতির মাধ্যমে হচ্ছে চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় কাঁচামালকে, সেটা হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। সেক্ষেত্রে হচ্ছে যেমন চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, ইস্পাত বা প্রকৌশল শিল্প সবই কিন্তু উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। আসবাবপত্র শিল্প। আরেকটি হচ্ছে নির্মাণ শিল্প, সেটা হচ্ছে অবকাঠামো উন্নয়ন, যেমন দালান কোঠা, ব্রিজ, সেতু, কালভার্ট, তারপরে হচ্ছে খাল খনন, উন্নয়নমূলক কাজ করা, সেগুলো হচ্ছে নির্মাণ শিল্পের মধ্যে পড়ে। সেবা পরিবেশক শিল্প, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে সেবা প্রদান করে থাকে, আমরা বলি হচ্ছে হাসপাতাল, ক্লিনিক, পর্যটন, তারপরে গ্যাস, বিদ্যুৎ, পানি, হ্যাঁ, এগুলি সবই, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, টেলিফোন কোম্পানিগুলি যেগুলি আছে সবই হচ্ছে সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। আরেকটি হচ্ছে বাণিজ্য। আমরা জানি যে উৎপাদনের পরবর্তীতে কাজ যেটা সেটা হচ্ছে বাণিজ্য, আর এটা হচ্ছে ব্যবসায়ের একটি শাখা। শিল্প যেমন একটি শাখা, বাণিজ্য ব্যবসায়ের একটি শাখা। এখন দেখো বাণিজ্য হচ্ছে যে এটা হচ্ছে উৎপাদনকারী নিকট থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো সব কাজই কিন্তু বাণিজ্যের অন্তর্ভুক্ত, সব কাজই। যেমন হচ্ছে পণ্য বিনিময়, ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়টা যদি দেশের মধ্যে হয়ে থাকে সেটা আমার অভ্যন্তরীণ পণ্য বিনিময় একটা হচ্ছে, সেটা হচ্ছে দেশের মধ্যে, আর হচ্ছে বৈদেশিক, দেশের সীমারেখার বাহিরে, হ্যাঁ, সেটা হচ্ছে বৈদেশিক। যেমন দুই দেশের মধ্যে ব্যবসায়ের মধ্যে পণ্য কেনা বেচা হলে সেটাকে আমরা বৈদেশিক। আর নিজ দেশের সীমার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ। এখন অভ্যন্তরীণ একটা পাইকারি বেশি পরিমাণে পণ্য কিনে, আর একটি হচ্ছে খুচরা।
সেটা হচ্ছে ছোট ছোট একদম খুচরা ব্যবসায়ীরা কিন্তু হচ্ছে একদম ভোক্তা শ্রেণীর সাথে তাদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ হয়। আর পাইকারির যোগাযোগ হয় উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর সাথে, মিডিলেই হচ্ছে কিন্তু পাইকারি ব্যবসা, পাইকাররা থাকে। আর খুচরা ব্যবসা হচ্ছে পাইকার এবং ভোক্তাদের সাথে সংযুক্ত করে, এবং পাইকার এবং ভোক্তার মিডিলেই থাকে কিন্তু খুচরা ব্যবসায়ী। আর হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে আমদানি, রপ্তানি, অন্ট্রাপ, আর একটা হচ্ছে পুনঃরপ্তানি। এখন হচ্ছে আমদানি রপ্তানি আমরা যেটা জানি সেটি হচ্ছে দেখো, আমদানি রপ্তানি হচ্ছে বিক্রির উদ্দেশ্যে যখন বিদেশ থেকে পণ্য সামগ্রী হচ্ছে আমরা ক্রয় করি, সেটা হচ্ছে আমদানি। আবার হচ্ছে বিদেশে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের কাছে যদি পণ্য বিক্রি করি, সেটাকে আমরা বলবো রপ্তানি। আর অন্ট্রাপটা হচ্ছে আমদানিকৃত পণ্যের গুণগত মান, পরিমাণ ও আকৃতি কোনো পরিবর্তন না করি তৃতীয় কোনো দেশে যদি আমি রপ্তানি করে থাকি, আমদানি করা পণ্য যদি আমি আরেকটা দেশে রপ্তানি করি, সেটা অন্ট্রাপ হবে। আর পুনঃরপ্তানিটা হচ্ছে আমদানিকৃত পণ্য স্থানীয়ভাবে পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রক্রিয়াজাত করবে, সেখানে সেটা যদি হচ্ছে করে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করাকে আবার সেটাকে বলে পুনঃরপ্তানি। সেক্ষেত্রে হচ্ছে কিছু সংযোজন, এক্ষেত্রে সংযোজনকৃত পণ্যগুলো সর্বোচ্চ 10%, মানে যে আবার পুনঃ প্রসেস করা হলো, এই জন্য হচ্ছে কিছু পার্সেন্টেজ সে বৃদ্ধি করতে পারে। এখন হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকিংটা কী করে থাকে, বাণিজ্যের ক্ষেত্রে অর্থের যে প্রয়োজনীয়তা বা আর্থিক নিরাপত্তা বা সুষ্ঠু লেনদেনের উপর ব্যবসায় নির্ভর করে। যেখানে হচ্ছে দেখবা ব্যাংক ব্যবসাগুলো ঠিক আছে, সেক্ষেত্রে সেটার আশেপাশে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলি কিন্তু বেশি। আবার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান বেশি, সেখানে কিন্তু ব্যাংক ব্যবসায় বেশি, বিভিন্ন ব্যাংকের শাখাও কিন্তু সেখানে বেশি। আমাদের দেশে সবচেয়ে বড় সরকারি ব্যাংক আমরা জানি সোনালী ব্যাংক। আবার বাংলাদেশ ব্যাংক যেটা, সেটা হচ্ছে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এবং সেটা হচ্ছে অন্য অন্য যে ব্যাংকগুলি আছে, হ্যাঁ, আমাদের প্রায় 64-65টি ব্যাংক আছে, সেই ব্যাংকগুলিকে হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে, হ্যাঁ, পরিচালনা, নিয়ন্ত্রণ, তদারকি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এই ব্যাংকিং ব্যবসা কিন্তু স্বল্প সুদে হচ্ছে ব্যবসায়ীদেরকে লোন দিয়ে থাকে, আর সেই লোন নিয়ে হচ্ছে ব্যবসায় তারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। আর এটি হচ্ছে বিমা। আমরা যেটা জানি, বিমা হচ্ছে মানুষের আর্থিক যে হচ্ছে ব্যবসায় যে ঝুঁকি অনিশ্চয়তা আছে, সেই ঝুঁকি অনিশ্চয়তা কিছুটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে। সেটা হচ্ছে এবং এই বিমা ব্যবসার কারণে কিন্তু ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্ত মনে হচ্ছে ব্যবসা করতে পারে। বিমা ব্যবসা আবির্ভাব, কারণ সে জানে যে ক্ষতি হলে সে ক্ষতিপূরণ পাবে, তার জন্য অবশ্যই তাকে কিছু প্রিমিয়াম দিতে হয়। আরেকটা হচ্ছে পরিবহন। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাংকিং যে উপযুক্ত সৃষ্টি করে, সেটা হচ্ছে অর্থগত বাধা দূর করে। আর হচ্ছে বিমা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে। পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে। এখন পরিবহনের মাধ্যমেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পণ্যটা আদান প্রদান করা হয়। এক জায়গায় উৎপাদিত পণ্য আমরা কিন্তু অন্য জায়গাও ব্যবহার করি। যেমন রাজশাহীর আম কিন্তু আমরা পুরো বাংলাদেশের মানুষ খেতে পারছি, একমাত্র সম্ভব হয়েছে পরিবহন ব্যবস্থার উন্নয়নের কারণে। আচ্ছা, গুদামজাতকরণের মাধ্যমে হচ্ছে কালগত উপযোগ সৃষ্টি হয়, সময়গত বাধা দূর করে। গুদামজাতকরণের মাধ্যমে আমরা এখন শীতকালীন সবজিগুলি কিন্তু আমরা এখন অন্য সিজনগুলোতেও পেয়ে যাই, সেটা গুদামজাতকরণের কারণে সম্ভব হয়েছে। আরেকটি হচ্ছে বাজারজাতকরণ প্রসার। বিজ্ঞাপন ও প্রসার বিজ্ঞাপন এগুলো কিন্তু হচ্ছে বাজার প্রসারের অন্তর্ভুক্ত। সেগুলোর মাধ্যমে কেউ যদি পণ্য উৎপাদন করে, তাহলে সে তার পণ্য সম্পর্কে ভোক্তাদের কিভাবে জানাবে? তার একটাই মাধ্যম হচ্ছে বাজারজাতকরণ প্রসার। বিজ্ঞাপন দিতে পারে, প্রচার করতে পারে, হ্যাঁ, ব্যক্তি বিক্রয় করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তথ্যগত বাধা দূর করে। এই বিজ্ঞাপন, প্রসার বিক্রয় প্রসার, আর এগুলোর মাধ্যমেই কিন্তু হচ্ছে তার উৎপাদিত পণ্যটি সম্পর্কে ভোক্তাদেরকে জ্ঞান দেওয়া হয়। হ্যাঁ, কীভাবে ব্যবহার করবে, এটা কোন উপযোগিতা কী, হ্যাঁ,
তো এর ক্ষেত্রে এটা হচ্ছে তথ্যগত বাধা দূর করে। যদি বলে কিভাবে তথ্যগত বাধা দূর করে, বিজ্ঞাপন প্রচার প্রসার মাধ্যমে হচ্ছে তথ্যগত বাধা দূর করে, মানে এসে জ্ঞানগত, যদিও জ্ঞানগত বাধা দূর করে, তথ্যগত উপযোগ সৃষ্টি করে। আরেকটি হচ্ছে যোগাযোগ। যোগাযোগ বলতে হচ্ছে আসলে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের সাথে ভাবের আদান প্রদানকে আমরা বুঝে থাকি, কিন্তু ক্রেতা ও ভোক্তাদেরকে যথাসময়ে সঠিক তথ্য দেওয়া বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। আরেকটি হচ্ছে প্রত্যক্ষ সেবা, যে ক্ষেত্রে হচ্ছে প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবা হচ্ছে গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম এমন কোনো কাজ, সুবিধা বা সন্তুষ্টি সরাসরি দেওয়া হলে তা প্রত্যক্ষ সেবা হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, কোনো সন্তুষ্টি, সেবা, কাজ, যেমন হচ্ছে চিকিৎসক সেবা দিয়ে থাকে, আইনজীবী, প্রকৌশলী, নিরীক্ষক, হ্যাঁ, এগুলিই হচ্ছে কিন্তু হচ্ছে যেমন আইনবৃত্তি, ডাক্তারি, প্রকৌশল কর্ম, হিসাববৃত্তি, কম্পিউটার সেবা, বিক্রয় ও পরবর্তী সেবা, এগুলোই কিন্তু প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে একদম ভোক্তা বা গ্রাহককে সরাসরি দেওয়া হয়, প্রত্যক্ষ সেবার একদম সরাসরি, তাই সেই সুবিধাটা দিয়ে থাকে। এখন আমরা আরও বিস্তারিতভাবে জানব শিল্পের ধারণা। যে কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক যে সম্পদ বা কাঁচামাল সেটা আহরণ করা হয় এবং বিভিন্ন উপায়ে সেগুলো রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের হচ্ছে ব্যবহার উপযোগী করা হয়, সেটাকে আমরা বলবো ব্যবহার উপযোগী পণ্য বা সেবা প্রস্তুত করে, সেটাকে আমরা শিল্প বলবো। শিল্পের মাধ্যমে হচ্ছে যেমন হচ্ছে কাঠ থেকে আসবাবপত্র তৈরি, সেটাও শিল্প। বনের কাঠ থেকে, আবার তুলা থেকে কাপড় তৈরি, আবার হচ্ছে দেখো সমুদ্র থেকে মাছ আহরণ, হ্যাঁ, কৃষিকাজ, সবই কিন্তু নির্মাণ, সেতু, কালভার্ট নির্মাণ, সবই কিন্তু শিল্পের অন্তর্ভুক্ত। শিল্পের কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা জানি যে এটা ব্যবসায়ের একটি অন্যতম শাখা, যেটার মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। আরেকটি হচ্ছে মুনাফা অর্জন। আচ্ছা, যে কোনো ব্যবসায় যে কোনো কাজই করা হয়ে থাকবে অবশ্যই মুনাফা অর্জনকে সামনে রেখে, তাই হচ্ছে কোনো কাজ করা, আর্থিক সুবিধা গ্রহণ করাকে আমরা যেটাকে মুনাফা বলে থাকি। আর হচ্ছে শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হবে মুনাফা অর্জন করা। উৎপাদনের সাথে জড়িত। আচ্ছা, ভোক্তা ও ক্রেতার যে অভাব পূরণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করাকে আমরা বলে থাকি শিল্পকে। এখন এই শিল্প কাঁচামাল ব্যবহার করে নতুন উপযোগ সম্পন্ন পণ্য উৎপাদন করে থাকে, যেমন তুলা থেকে সুতা তৈরি, আবার সুতা থেকে কাপড় তৈরি, এগুলো সবই কিন্তু শিল্পের অন্তর্ভুক্ত। কাপড় থেকে পোশাক তৈরি। রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্প কী করে? একদমই পণ্যের রূপ চেঞ্জ করে ফেলে। যেমন হচ্ছে তুলা থেকে সুতা তৈরি করা হয়, হ্যাঁ, এখানে আমরা তুলার অস্তিত্ব কিন্তু আমরা পাচ্ছি না, হ্যাঁ, একদম রূপটাকেই চেঞ্জ করে, আমরা দেখে বুঝতে পারবো না। তাহলে হচ্ছে রূপটাকে চেঞ্জ করে ফেলে, সেটাকে রূপগত উপযোগ বলে থাকে। আর হচ্ছে ঝুঁকি গ্রহণ। উৎপাদন শিল্পের যে কাজ, সেটা উৎপাদন, এখানে তো ঝুঁকি বিদ্যমান থাকবে। শিল্পের সাথে আসলে ঝুঁকি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর শিল্পের যে কাজটি, সেটা আসলে একটা সৃজনশীল কাজ, যেমন নিজের মেধা, মননশীলতা দিয়ে নতুন কিছু সৃষ্টি করাকে আমরা যেটাকে বলি শিল্প, সৃজনশীল কাজ। নিজের মেধা মনন দিয়ে কোনো কাজ করাকে সৃজনশীল কাজ বলে থাকি। এখন যে পণ্যটা আছে, সবসময় যে কোনো পণ্য আছে সেটাকে নতুন নতুন পণ্য সৃষ্টি করে, তাহলে এটা আমরা বলবো শিল্প হচ্ছে সৃজনশীল কাজ। আর কি হচ্ছে এটা কেন্দ্রীভূত কাজ। ব্যবসায় যে অন্য কাজগুলো, যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, যে কাজগুলো বিভিন্ন স্থানে হয়, কিন্তু শিল্প যে কাজটা সেটা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে হয়ে থাকে, হ্যাঁ, যেমন একটা কারখানায় হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে কেন্দ্রীভূত কাজ। আরেকটা হচ্ছে ফলাফল লাভের বিলম্ব। যেহেতু হচ্ছে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, এখানে কাঁচামাল লাগে, শ্রমিক, যন্ত্রপাতি, আবার অন্যান্য আনুষঙ্গিক উপকরণ সব কিছু জোগাড় করে একটা পণ্য তৈরি করতে হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে রূপ চেঞ্জ করতে হয় কোনো কাঁচামালের, সেক্ষেত্রে একটু দেরি হবে। এজন্য এটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই ফলাফল লাভে একটু বিলম্ব হবে, হ্যাঁ, পণ্যটা উৎপাদন করতে কিছুটা বিলম্ব হতে পারে।
আচ্ছা, এখন শিল্পের প্রকারভেদ এটা আমরা অলরেডি একবার জেনেছি। যেমন হচ্ছে শিল্প হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্প কৃষি, প্রজনন শিল্প, নিষ্কাশন। আর দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্পের মধ্যে অনেকগুলি উৎপাদন বা প্রস্তুত শিল্প, সেখানে আছে সংযোজন শিল্প, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প, সংযুক্ত শিল্প। আর কি হচ্ছে নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। এখন দেখো, এই যে প্রাথমিক শিল্পের মধ্যে হচ্ছে কৃষি শিল্প। দেখো কৃষিকাজ, হ্যাঁ, যে কাজগুলি হয়ে থাকে, যেমন হচ্ছে আমি আবারও বলি ধান, পাট, চা, তামাক, তুলা, বনজ। হ্যাঁ, এখানে হচ্ছে প্রাকৃতিক প্রাপ্ত চাষাবাদ, উপযোগী জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, উর্বরতা এই কৃষিকাজে সহায়তা করে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে কৃষিজ শিল্প। প্রাথমিক কাজটি হচ্ছে সেই শিল্প। এখন আমরা আরেকটি যে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা কি? উদ্ভিদ বা প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় উৎপাদন করা হয়, সেটাকে আমরা বলি প্রজনন শিল্প। যেমন পোল্ট্রি ফার্ম, হ্যাচারি, ডেয়ারি ফার্ম, হ্যাঁ, নার্সারি, এগুলো কিন্তু উদ্ভিদের বংশ বিস্তার করে পরবর্তীতে আবার উৎপাদন করা হয়ে থাকে। নিষ্কাশন শিল্প। আচ্ছা, এখন নিষ্কাশন শিল্পটা হচ্ছে যে শিল্পে প্রাকৃতিক উৎস তথা হচ্ছে ভূগর্ভস্থ পানি, ভূগর্ভ বা পানি, বায়ু থেকে হচ্ছে সম্পদ আহরণ বা উত্তোলন করে, সেটাকে আমরা বলবো। যেমন এখানে খনি থেকে কয়লা, আবার হচ্ছে তেল, গ্যাস, খনি থেকে অন্যান্য খনিজ দ্রব্য উত্তোলন, আবার হচ্ছে নদ নদী বা সাগর থেকে হচ্ছে মৎস্য আহরণ, এটাও কিন্তু নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। আরেকটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে উৎপাদন শিল্প। এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদন শিল্পের মধ্যে আবার কিছু আছে সংযোজন। এখানেও কিন্তু একটা সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত উৎপাদন শিল্পের মধ্যে। এই যে গাড়ির পার্টসগুলোকে একত্রে করা হচ্ছে, এই যে একটা সংযোজন শিল্প। আমরা জানি যে হচ্ছে যে শিল্পে পৃথক পৃথক উৎপাদিত অংশকে একত্র করা হয়, সেটাকে আমরা যেমন মোটর গাড়ি, লঞ্চ, স্টিমার, উড়োজাহাজ, সাইকেল, রেডিও, টেলিভিশন, ঘড়ি, মোবাইল, হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টসগুলো আলাদা আলাদাভাবে উৎপাদন করা হয় এবং এগুলো পরবর্তীতে একত্রিত করা হয়, এটাকে সংযোজন শিল্প বলে। আরেকটি হচ্ছে বিশ্লেষণ শিল্প। যে প্রক্রিয়া হচ্ছে একটি দ্রব্যকে বিশ্লেষণ করে পৃথকীকরণ করা হয়, যেমন হচ্ছে খনিজ তেল থেকে হচ্ছে কেরোসিন করা হয়, ডিজেল, পেট্রোল, অকটেল, এগুলোকে আলাদা আলাদা করা হয়ে থাকে। প্রথমে কিন্তু খনিজ তেল থাকে, পরে সেটাকে আলাদা আলাদা করা হয়ে থাকে। এই জন্য হচ্ছে যে একাধিক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দ্রব্য প্রস্তুত করা হয়। একটা খনিজ তেল থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে দ্রব্যে প্রস্তুত করা হয়, সেটাকে বিশ্লেষণ শিল্প বলে। যৌগিক বা সংশ্লেষণ শিল্প। আচ্ছা, এক্ষেত্রে কয়েকটি পৃথক হচ্ছে পদার্থকে একত্রে বা সংযুক্ত করা হয়, এই জন্য এটাকে বলা হয় যৌগিক। যেমন সিমেন্ট তৈরি করে, সেটাকে একাধিক উপাদান থাকে। যেমন হচ্ছে চর্বি ও তেলের সাথে যখন হচ্ছে সাবান প্রস্তুত করা হয়, হ্যাঁ, চর্বি ও তেল দিয়ে। আবার হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে লবণ তৈরি হয়। হ্যাঁ, সিমেন্ট তৈরিতে অনেকগুলি উপাদান লাগে, সেজন্য এটাকে যৌগিক শিল্প বা সংশ্লেষণ শিল্প বলে। প্রক্রিয়াজাতকরণ শিল্প। যে শিল্পে একাধিক স্তর প্রক্রিয়া ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ দ্রব্য, যেমন তুলা থেকে সুতা, হ্যাঁ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে গম থেকে আটা, ময়দা, সুজি, হ্যাঁ, এগুলি করা থাকে, বিস্কিট করা হয়ে থাকে। তার মানে হচ্ছে একটি পূর্ণাঙ্গ একাধিক স্তর প্রক্রিয়া ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ দ্রব্য উৎপাদন করে, সেটাকে আমরা বলবো প্রক্রিয়াজাত শিল্প। আরেকটি হচ্ছে সংযুক্ত সমন্বিত শিল্প। এক্ষেত্রে হচ্ছে যে ক্ষেত্রে একই সাথে বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া সমন্বয় করা হয়, সেটাকে সংযুক্ত শিল্প। যেমন হচ্ছে লোহা ইস্পাত শিল্প। আমরা এখানে দেখতে পাচ্ছি একই কারখানা হচ্ছে লোহা শিল্প এবং ইস্পাত শিল্প একই কারখানা উৎপাদন করা হয়, লোহা ইস্পাত। নির্মাণ শিল্প, এটা হচ্ছে আরেকটা, এর আগে যতগুলি আলোচনা হচ্ছে সেগুলি কিন্তু উৎপাদন শিল্পেরই হচ্ছে প্রকারভেদ, আর নির্মাণ শিল্পটা আলাদা। যেমন হচ্ছে অবকাঠামো উন্নয়ন, কোনো স্থাপনার নির্মাণ, এগুলো সবই অবকাঠামো। দালান কোঠা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দালান কোঠা
বিল্ডিং বানাচ্ছে, আর হচ্ছে সেতু নির্মাণ, বাঁধ নির্মাণ, খাল খনন, রাস্তাঘাটের উন্নয়ন, হ্যাঁ, যেগুলো স্থায়ী প্রকৃতি অহস্তান্তর, এগুলো কিন্তু হস্তান্তর করা যাবে না, এক জায়গায় স্থির, সেগুলি হচ্ছে নির্মাণ শিল্প। সেবা পরিবেশক শিল্প মানুষের জীবনকে আরামদায়ক, সুন্দর, সহজ জীবনযাত্রার জন্য সৃষ্ট সেবা ও সরবরাহের কাজকে আমরা সেবা পরিবেশক শিল্প বলে থাকি। সেটা কি করে থাকে, যেমন গ্যাস দিয়ে আমরা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো আমাদের জীবনটাকে আরও বেশি সহজ, স্মুথ করে থাকে। পর্যটন শিল্প, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দৃশ্যমান দেখা যায় না, কিন্তু আমরা এটা থেকে সুবিধা পাচ্ছি, হ্যাঁ, স্পর্শ করা যায় না। যেমন পণ্য ও সেবার মধ্যে যদি তুমি পার্থক্য বলো, তাহলে যে পণ্য হচ্ছে দৃশ্যমান, সেবা অদৃশ্যমান। পণ্য হচ্ছে স্পর্শ করা যায়, সেবা স্পর্শ করা যায় না। আবার পণ্য হচ্ছে পচনশীল, সেবা হচ্ছে পচনশীল নয়। পণ্য হস্তান্তর করা যায়, সেবাকে হস্তান্তর করতে আমরা পারি না। এখন কোন কোন বিষয়গুলো, যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, পর্যটন, ক্লিনিক, হাসপাতাল, এগুলোকে একদম সরাসরি গ্রাহককে দিচ্ছে, হ্যাঁ, মধ্যস্থতাকারী নেই। তারপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা, বার্তা সংস্থা, ব্যাংক, বিমা, টেলিফোন, হ্যাঁ, মোবাইল ফোন, সেবা দানকারী প্রতিষ্ঠান, এগুলো সবই হচ্ছে সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। আচ্ছা, যদি বাংলাদেশের শিল্পের সমস্যা ও সম্ভাবনা বলে থাকে, বাংলাদেশের শিল্পের সমস্যা, অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, যে উন্নত প্রযুক্তির অভাব, হ্যাঁ, যেটা হচ্ছে বাংলাদেশে যে পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, এক্ষেত্রে উন্নত প্রযুক্তির অভাবে শিল্পের উৎপাদন কার্যক্রম হচ্ছে সমস্যা হয়ে থাকে। আর এটা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। বর্তমান যে প্রতিযোগিতামূলক যুগ, সেক্ষেত্রে অদক্ষ ব্যবস্থাপনা হলে কিন্তু শিল্পের উৎপাদন কার্যকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। আর এটা হচ্ছে মূলধনজনিত সমস্যা। ছোট বড় যে ধরনের হোক না কেন, তাতে কাম্য পরিমাণে মূলধন সংস্থান না হলে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না, হ্যাঁ। আর যে দক্ষতা, একটা যে অদক্ষ ব্যবস্থায় দক্ষতার অভাব। বাংলাদেশে যে উদ্যোক্তা শ্রেণী আছে বা কর্মী আছে, হ্যাঁ, তারা হচ্ছে অদক্ষ। অদক্ষতার কারণে কিন্তু শিল্পের সমস্যা। এটা হচ্ছে ঝুঁকি গ্রহণের অনীহা। বাংলাদেশে যারা হচ্ছে আর্থিক ক্ষতির আশঙ্কাই হলো ঝুঁকি স্থাপনের প্রয়োজনীয় হয় জমি, কাজের জন্য শ্রম, যন্ত্রপাতি কেনার জন্য অর্থ, হ্যাঁ। তো হচ্ছে বাংলাদেশে অনেকেই এসব ঝুঁকি গ্রহণ করতে চায় না। আরেকটা হচ্ছে বাহ্যিক সমস্যা, সেটা যেমন কাঁচামালের অভাব। বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করতে হয় কোনো উৎপাদন করতে গেলে, প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায় না। আরেকটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। দেশে হচ্ছে হরতাল, অবরোধ, এগুলো তো থাকে, এখন অবশ্যই নেই, এখন এটা একটু স্থিতিশীলতা অর্জন করেছে রাজনৈতিক অবস্থার। আর একটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা, সেটা হচ্ছে বা অনেক জায়গায় হচ্ছে কিছু সুযোগ সুবিধা, রাস্তাঘাট, অপর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ, এগুলা, পানি, এগুলো যদি নিরবিচ্ছিন্নভাবে না দেওয়া হয়, তাহলে কিন্তু উৎপাদন কার্যটাকে স্মুথলি করতে পারবে না। আরেকটি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। জটিল যে সাংগঠনিক স্তর ও স্থায়ী কর্মকর্তার পরিচালিত, হ্যাঁ, আমাদের যে আমলাতন্ত্রটা আছে, হ্যাঁ, অফিসের যে রীতিনীতি আছে, এগুলোর জটিলতার কারণে কিন্তু আসলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলোতে। আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। ব্যবসায়ীর স্বাভাবিক বিকাশে আইনের শাসন বজায় থাকা অপরিহার্য। আইনের শাসন যদি না থাকে, তাহলে কিন্তু সন্ত্রাসী বেড়ে যাবে, চাঁদাবাজি বেড়ে যাবে, এদের ভয়ে কিন্তু উৎপাদন কার্যক্রম কিন্তু চালু রাখা সম্ভব না। প্রশাসনে এখন হচ্ছে দুর্নীতিগ্রস্ত অনেক প্রশাসন, উৎপাদন প্রতিষ্ঠানগুলি, যার কারণে হচ্ছে এই প্রশাসনের নানা কারণে হয়রানির শিকার হতে হয়, হ্যাঁ। আরেকটি হচ্ছে বাংলাদেশে আসলে শিল্পের সম্ভাবনা। বাংলাদেশে তো আসলে সরকার ইদানিং যে নানামুখী যে পদক্ষেপগুলি নিয়েছে, তাতে আমরা ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শিল্পে হচ্ছে অনেক এগিয়ে যাবে। এবং 2016 সালে শিল্প নীতি ঘোষণা করা হয়েছে, করেছে শিল্পায়নের জন্য, দ্রুত শিল্পায়নের জন্য। যত বেশি শিল্পায়ন হবে, তত বেশি হচ্ছে কর্মসংস্থান হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে হচ্ছে অর্থনীতি পরিবর্তন হচ্ছে। শিল্প বিপ্লব 80 বছরে থাইল্যান্ডে
20% থেকে শিল্প খাতের অবদান হচ্ছে থাইল্যান্ডে 20% থেকে 33% এসেছে। হ্যাঁ, তো বাংলাদেশে যেটা হচ্ছে কৃষি শিল্প খাতের অবদান আস্তে আস্তে করে বাড়ছে। আর বাংলাদেশে হচ্ছে 3 ধরনের শিল্প আছে, যেমন ক্ষুদ্র কুঠির, 2 ধরনের শিল্প, ক্ষুদ্র শিল্প, কুঠির শিল্প। হ্যাঁ, আবার মাঝারি ও বৃহৎ শিল্প আছে। হ্যাঁ, তো বাংলাদেশে ক্রমশ কিন্তু আসলে শিল্প খাতের কিন্তু উন্নয়ন হচ্ছে। তা আমরা ভবিষ্যতে আশা করতে পারি যে হচ্ছে সবগুলি সমস্যা দূর করে বাংলাদেশ শিল্পোন্নত দেশে ভবিষ্যতে পরিণত হবে বলে আমরা আশা করছি। হ্যাঁ, অদূর ভবিষ্যতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ।